নমস্কার, আমি নেচার ভিউতে আজকে এসেছি খানাকুলে রাজরামমোহন রায়ের বাড়ি। তো উনিও ওনাদের বংশধর, কিছু বলবেন এর সম্পর্কে বলুন। আমি নিত্যব্রত মুখোপাধ্যায় রাজা রামমোহন রায়ের দৌহিত্র বংশধর। রামমোহন ওরা ছিলেন 3 ভাই, জ্যেষ্ঠ জগমোহন, মেজ রামমোহন, ছোট রামলোচন। তার মানে আরেকটি বোন ছিলেন পঞ্চাননী রায়। তার সঙ্গে আমার বৃদ্ধ প্রপিতামহ সুধন মুখোপাধ্যায়ের বিবাহ হয়। তার পুত্র গুরুদাস মুখোপাধ্যায়, তার পুত্র নিরাপদ মুখোপাধ্যায়, তিনি আমার দাদু। তা আমরা সেই হচ্ছে রামমোহনের দৌহিত্র বংশধর, অর্থাৎ ভাগিনীয় বংশ। আচ্ছা আর এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু রামমোহনের অরিজিনাল জন্মস্থান। আচ্ছা আসল জন্মভূমি এটাই। অনেকে বলে ওঠে যে চাতরা শ্রীরামপুরে রামমোহনের জন্ম। চাতরা শ্রীরামপুর হচ্ছে রামমোহনের মামার বাড়ি। আচ্ছা সেই চাতরা জলটাকে আছে না, কিন্তু সেখানে রামমোহন জন্মাননি, উনি পৃথিবী গিয়ে জন্মেছিলেন। আচ্ছা সামনেই গেট দিয়ে ঢুকিয়ে বাঁ দিকে একটি শ্বেতপাথরের বেদি আছে, শ্বেতপাথরের বেদি, ওইটা আত্মুর ঘর। 1859 সালে রেভারেন্ড জেমস লং, 1859, আচ্ছা রেভারেন্ড জেমস লং তিনি রামমোহন প্রেমেছিলেন। তিনি এই জায়গায় খুঁজতে খুঁজতে রামমোহন কোথায় জন্মেছেন খুঁজতে খুঁজতে এই জায়গায় এসে পৌঁছেছিলেন, এবং এখানে এসে আমাদেরই রায়বংশী বয়স্ক ব্যক্তিদের, বয়োবৃদ্ধ ব্যক্তিদের সঙ্গে নিয়ে এই জায়গাটি চিহ্নিত করে গেছেন, সেটা ওখানে লেখা আছে। আচ্ছা আর বাইরে আছে রামমোহন লাইব্রেরি, আরেকটি আছে রামমোহনের সমাধি মন্দিরের প্রতিরূপ। ইংল্যান্ডে তিনি যখন ছিলেন ব্রিস্টল শহরে থাকতেন, সেখানে 1833-এ তার মৃত্যু হয়। 1830-এ ইংল্যান্ড গেছিলেন, 1833-এ মৃত্যু হলো। আর সেখানে যে সমাধি মন্দিরটা আছে, সেখান থেকে মাটি এনে তার রেপ্লিকা তৈরি করা হয়েছে, প্রতিরূপ তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই হলো ব্যাপার। আর এইটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে রামমোহন এবং রামকান্তদের আদিবাস্তু ভিটে। আর সেই পুরনোমলের বাড়িটা নেই, নতুন করে বাড়িটা হয়েছে। রবীন্দ্রনাথকে সভাপতি একটা কমিটি হবে, সেন্ট্রাল কমিটির সভাপতি হয়েছিলেন কবি সত্যদত্ত প্রসাদ দত্ত হয়েছিলেন। আর স্যার জেএন বাসু কলকাতা থেকে সলিসিটার, তারপরে প্রখ্যাত বসু পরিবারের সন্তান, তিনি কমিটির সম্পাদক হলেন। রামমোহনের পর অনেক স্টার এখানে জন্মেছিলেন, হ্যাঁ, যেমন বসু পরিবার, রঘুনাথ বসু কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ছিলেন। স্যার দেবপ্রসাদ অধিকারী কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ছিলেন, বাঙালিদের মধ্যে প্রথম। এবং আমার বাবা সরোজ মুখোপাধ্যায়, প্রখ্যাত চিত্র পরিচালক, যার নাম কিছু না আনন্দবাজারে বেরিয়েছিল, লেখা যাচ্ছে। তা তিনি এইসব স্টারেরা তাদের পরবর্তীকালে জন্মেছিলেন। তা এবার এতে রবীন্দ্রনাথ একটা নকশা আঁকলেন, আমার সিদ্ধু মন্দির কীরকম হবে, মন্দির, মসজিদ, গির্জা, তিনটে সমন্বয়। তা মন্দির মসজিদটি হলো, এই মন্দিরটি হলো, এই মসজিদটি হলো, কিন্তু গির্জাটি হলো না। গির্জাটি হলের মধ্যে যে একটি গেট আছে, গেটের বাইরে প্ল্যাটফর্মটা তৈরি হলো, তারপর টাকা নেই আর কমিটির কাছে বন্ধ হয়ে গেল। আর তখন পুরো দানের উপর এটা হয়েছিল। আচ্ছা এবং সেই সময়তে স্যার জেএন বাসু এই যখন মানে কমিটিটা তরফ থেকে কন্ট্রাক্ট দেওয়া হলো, কন্ট্রাক্টরকে টাকা না দিতে পারার জন্য এবার কী হলো না, কন্ট্রাক্টর নিলাম করে দিল। তখন স্যার জেএন বাসু কমিটির সম্পাদক যোগদান বসু, তিনি এটা 1 লক্ষ টাকা দিয়ে কিনে নেন। আচ্ছা নেওয়ার পর তখন ছিল ডিস্ট্রিক্ট বোর্ড, এখন জেলা বোর্ড, তখন ডিস্ট্রিক্ট বোর্ড, জেলা বোর্ড। জেলা বোর্ডের চেয়ারম্যান তারুনাথ মুখার্জি, উত্তরপাড়ার মুখার্জি বাড়ির ছেলে, জমিদারি বাড়ির ছেলে। উত্তরপাড়া জমিদারদের বিশাল নাম আছে, হ্যাঁ। তারপরে উনি হুগলি জেলা বোর্ডের চেয়ারম্যান, আবার হুগলি জেলার মন্ত্রীও ছিলেন। তা ওনার সঙ্গে ওনার ছেলের বন্ধুত্ব ছিল। আচ্ছা উনি যাতায়াত করতেন, তা উনি ওনাকে আদর করে জামাই জামাই করে ডাকতেন। নজরুল স্ট্যাটি দেখে জামাই জামাই করে ডাকতেন, দেখো তোমরা নিয়ে নাও জামাই, জেলা বোর্ড তোমরা নিয়ে নাও, হ্যাঁ, আমার পরে আমার উত্তরসূরিটা কী করবে না করবে তোমরা নিয়ে নাও, আমি হ্যান্ড ওভার করে। ওরে বাবা, 1 লক্ষ টাকা কোথায় পাবো তখনকার দিনে, পারবো না দিতে, তোমার কিচ্ছু দিতে হবে না, আমি বাড়িটা বিনা পয়সায় তোমার কাছে তুলে দিচ্ছি, আরও 10,000 টাকা দিচ্ছি। তোমরা একটা ব্রাহ্মণের নামে লাইব্রেরি করবে, একটা ব্রহ্ম উপাসনা গৃহ করবে, একটা গেস্ট হাউস করবে। কিন্তু জেলা পরিষদ সেসব কিছুই করেননি। একটা লাইব্রেরি হয়েছে রামমোহনের নামে, কিন্তু সেটা আলাদা সংস্থা, রামমোহন লাইব্রেরি ফাউন্ডেশন, যাদের হেড অফিস সল্টলেকে। তা তাদের যে ডিরেক্টর রামমোহন ভট্টাচার্য, তিনি বললেন আমার কাছে অনেক টাকা আছে, আমাকে বললেন ব্যক্তিগতভাবে, আমি রামমোহনকে লাইব্রেরি করতে চাই, আমরা জায়গা দেবেন। কেন দেবো না, এডুকেশন ডিপার্টমেন্ট বিশাল জায়গা নিয়ে বসে আছে, কিছুই তো করছে না, হ্যাঁ, আপনি করুন না, আমরা সবাই লিখে দেবো। তো সেই হিসেবে তা 2001 সালে রামমোহন লাইব্রেরি হলো, কিন্তু ব্রহ্ম উপাসনা গৃহ হলো না, আর গেস্ট হাউসও হলো না। আচ্ছা না, জেলা পরিষদ কিছুই করে না, আমি মাত্র জেলা পরিষদ, হ্যাঁ, জেলা পরিষদ নিয়েই রেখেছে, কাজ কিছু করছে না। এই রিপেয়ারিং দেখুন না, চুন বালি খসে করছে, হ্যাঁ, জল শোক করছে তার থেকে। আমি প্রচুর লেখালেখি করি সব বিষয়ে। আচ্ছা হ্যাঁ, 2022 সালে এটা হেরিটেজ ঘোষণা হলো, আমরা 250তম জন্মদিবসে গভর্নমেন্ট হেরিটেজ ডিক্লেয়ার করলো, কিন্তু কাজ কিছু করছে না। আচ্ছা সুতরাং আর রামমোহন প্রথম ভারতীয়, তিনি ইউরোপে প্রথম রেলে চেপে লিভারপুল থেকে ম্যানচেস্টারে গিয়েছিলেন, তার না রেল লাইন করার জন্য। সেই পূর্বকাল 1926 সাল থেকে
রেপোর সর্বদাকারী হ্যাঁ স্যার সুব্রত বসু এরা সমস্ত বিপিনচন্দ্র পাল এরা প্রচুর চেষ্টা করেছেন, কিন্তু হতাশা প্রকাশ করে বললেন যে আমরা হতাশ হয়ে গেলাম, আমাদের জীবনে রাজনগরের উপর যে রামমোহনের বেডলাইনার করে যেতে পারলাম না। আচ্ছা তখন রুটটা ছিল রাজনগর, আচ্ছা সালনার কাছে একটু বিষ্ণুপুর ভাড়া হুম সেটা হলো না। আচ্ছা সেটার জন্য লেখালেখি করছি, একটা গেস্ট হাউস করার জন্য লেখালেখি করছি, একটা কমিউনিটি হল করার জন্য লেখালেখি করছি, রামমোহনের এখান থেকে দুখানা বাস কলকাতায় যায় তার জন্য একটা বাস স্ট্যান্ড তৈরি করার জন্য লেখালেখি করছি। হুম হুম তাই ইতিমধ্যে ইতিপূর্বে মাস 4 আগে সব মাপযোগ করে গেছেন, অফিসার কলকাতাতে এসেছেন, নীল আচ্ছা, আচ্ছা। জ্বালিয়ে গাড়ি নিয়ে এসেছিলেন, সব নিয়ে গেছেন, বললেন যে আমরা বর্ষায় কাজ করবো না, আমরা পুজোর সময় পুজোর পর থেকে পুজোর পর থেকে। কাজ আরম্ভ করবো, দেখা যাক কী হয়। এখন সেই অপেক্ষায় বুক বেঁধে রয়েছে আমাদের দেশের মানুষ। অবশ্যই। আশা করছি যদি গভর্নমেন্ট কিছু করে রামমোহন উন্নয়ন হয়, সেই আশায় বুক বেঁধে দেশের মানুষ আমরা সাধারণবাসী অপেক্ষায় আছি। দাদু স্যার লেখালেখি করছে আর করছে, আচ্ছা। সরকার থেকে কোনো কিছু এই অবস্থা, আচ্ছা। যে দলই আসুক না কেন, আমি তো কোনো রাজনীতি দল না, না, অবশ্যই। প্রত্যেকেই লেখা দিই, তাদেরকে দাবি জানাই হ্যাঁ, দাবি এবং জানানো কপি দিই, বলি যে আপনারা দয়া করে এগুলো পড়ুন। রামমোহন স্মৃতি বিজড়িত জায়গা, অন্য অন্য জায়গা কত উন্নত হয়েছে, উন্নত হয়েছে, নন অবশ্যই। বেঙ্গল এরিয়া হলে সেখানে কত কি হয়ে যেত। হ্যাঁ। আজ রামমোহনের জায়গা সেটা কিছু হলো না। ছত্রপতি শিবাজির জন্য মহারাষ্ট্রে কত কি হয়ে গেল, কিন্তু রামমোহন যিনি ভারত পথিক, যিনি নবভারতের কিন্তু পথপ্রদর্শক, হ্যাঁ সমাজ সংস্কারক, হুম তিনি সচেতনতা খুব প্রথা ওই তো আমার সামনের জায়গা না, একটু ওইখানে গেলে করেছিলেন। হ্যাঁ বলুন না, সে আমরা রামমোহনের আমবাগান, যেখানে আমরা বড় বউ শ্রদ্ধা করা হয়েছিল, হুম তিনি চরম আঘাত পেয়েছিলেন জীবনে। বড় বৌদির আমরা পুত্র সে ভালোবাসতেন। এই বড় বৌদি আমাদের প্রশ্ন করেন, দেখো ধর্মী পরিবারের সবার সঙ্গে তোমার অশান্তি কেন, ধর্মটিকে আমি বোঝাতে পারো। তখন বড় বৌদি আমাকে বলেছিলেন, দেখো বৌদি, আমাদের বাড়ির সামনে মাঠ, অনেকগুলো গরু চড়ছে, কারো গায়ের রং কালো, কারো গায়ের রং সাদা, কেউ লাল, এই সবাই যে দুধ দেয় সবার দুধ রং সাদা, ধর্ম হয়ে গিয়েছে। লেখাপড়া রাজবধূ তা কীভাবে বোঝাবেন, ওইভাবে বুঝিয়েছিলেন। সেই বড় বৌদি সত্যতাই মৃত্যুতে রাম সহ্য করতে পারেননি, পৈশাচ চলে দেওয়া মৃত্যু রামমোহন সহ্য করতে হুম পারেন। রংপুর রংপুরে ছিলেন, ডিগ্রি সাহেবের দেওয়ান হিসেবে চাকরি করতে বিশ্বভারতী চাকরি করেছিলেন, কিছুদিন লগ্নি ব্যবসাও করেছিলেন। এই লগ্নি ব্যবসা করতে গিয়ে 1815 এখান থেকে কলকাতা গেলেন, গিয়ে কিছু মুনাফা করলেন, ওই দোকানে বাড়ি কিনে ফেললেন, একটা মানিকতলা, একটা আমার স্ট্রিটে। আমার স্ট্রিটের বাড়িটায় মিউজিয়াম হয়েছে, আর মানিকতলায় ডিসির অফিস হয়েছে, ডেপুটি কমিশনার পরিষদ হয়েছে। হ্যাঁ, এই পর্যন্তই। আর এখানে আরও তীর্থস্থান আছে, রাধাবল্লভ, গোপীনাথ, গুপ্ত বৃন্দাবন, ভগবান শ্রীকৃষ্ণের গোপন লীলাভূমি, প্রভু এখানে এসেছিলেন, লীলা করে গেছেন। চৈতন্যদেব এখানে এসেছিলেন, শ্রী অভিরাম গোস্বামী বৃন্দাবনে 12টি গোপালের প্রথম গোপাল, তিনি এখানে এসেছিলেন। এবং ওই কৃষ্ণনগরে একটি বকুলকুঞ্জ আছে, সেখানে দুজনে আলিঙ্গনাবদ্ধ হয়েছিল, শ্রী অভিরাম এবং চৈতন্যদেব আলিঙ্গনাবদ্ধ হয়েছিলেন। পাশেই আছে ত্রিকোণ মন্দির, মা আনন্দময়ী, যে সাধক অমাবস্যার দিনে বলে ফেলেছেন পূর্ণিমা, হ্যাঁ পূর্ণিমাই হয়েছিল, তিনি দেখিয়েছিলেন পূর্ণিমা, সেই কিছুক্ষণের জন্য, তারপর আবার চাঁদ ডুবে গেল, আবার অন্ধকার হয়ে গেল পৃথিবী। পাশেই গুপ্ত কাশী ঘণ্টেশ্বরের মন্দির, হ্যাঁ, তার বিস্তৃতি বেনারস পর্যন্ত। হ্যাঁ, তো নবাব তার মাটি খুঁড়ে তাকে শেষ খুঁজে পায় না, জঙ্গলের মধ্যে ছিলেন, নবাব ভাবছিলেন আমার প্রাসাদের সামনে মন্দির করবো, পারেননি। হ্যাঁ, আর হচ্ছে সেখানেতে একটি রত্নাবলী মন্দির আছে, সতীর দেহের ডান দিকে স্কন্ধটি পড়েছিল, হ্যাঁ, সতীপীঠ। হ্যাঁ, এই সেই জায়গাগুলো খানে করে দেখার জায়গা, তীর্থস্থান। এবার আপনি জানবেন, দেখুন। হ্যাঁ, আপনি কি আমি চাইলে সেটা জানুন? হ্যাঁ, না আমি এটা চেষ্টা করি যাতে আর ছড়িয়ে দিতে পারি। একটু পূজা করুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেয়াল চিত্রগুলো। হ্যাঁ, দেয়াল চিত্রটা একটু অনেক দেয়াল চিত্রটা একটু বুঝিয়ে দাও। আবার এটা খুলে আবার এটা রামমোহনের বংশধারিকা। আচ্ছা, এটা রামমোহন তথা পূর্বসূরিদের নিয়ে তৈরি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভুট্টুরানি বংশ, আদি পুরুষ বংশ থেকে এসেছিলেন, রামমোহন পূর্বপুরুষরা। তিনি রামমোহনের কবিতা এবং ঠাকুরদাদার বাবা। আচ্ছা, তিনি নবাবের দেওয়ান ছিলেন, মুর্শিদাবাদ নবাব। আচ্ছা, তার দেওয়ান ছিলেন। নবাব সংক্রান্ত কাজে এখানে এসে, জীবনের সংক্রান্ত কাজে এসে এই জায়গাটা ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, ঠাকুরদাদা অনেক বোধবিও দেয়, আমরা রামকান্ত রায়, রামকান্তের পুত্র রামমোহন, রামমোহনের দুই প্রধান এই বড় ছিলেন চলে যাবে। আচ্ছা বড় যে একটু করতে গিয়ে চন্দ্রজ্যোতি, কোন লেখা আছে সামনে আচ্ছা, কিন্তু মহম্মদ রায় দুই পুত্র ধরে এবং নিঃসন্তান। আচ্ছা, কারণ রায়ের বংশ আমরা কিন্তু থেমে গেল, দুই রাজ্যের দিকে আর বংশ বৃদ্ধি করবে। আচ্ছা, এইটা হচ্ছে রামনগর রামকান্ত আমাদের ধর্মীয় অশান্তির ফলে কার্যকর্তা করেছেন। হ্যাঁ শুনেছিলাম। আর তখন থেকে তিনি চলে গিয়ে আমবাগানে বাড়ি করেছেন, রামন আমবাগান। না ওখানে যাইনি। আচ্ছা, 1.5 কিলোমিটার দূরে থেকে সেখানে আলাদা কি বাড়ি করে, বাড়িটা এখন আছে দাঁড়িয়ে আছে,
সামনে সাধু মন্দির, বড় মুখের বসন করতে পূর্ব দিকে মুখ করে, সেইখানেতে একটি বেদি আছে সাধু মন্দির। আচ্ছা। পাশে সতীদার ঘাট, যেখানে বড় মন্দির সামনে বসে করছে, রাজবাড়ি কেটকি ঘাট, হুম। এখানে দেখা যাবে। দাদু এটা কি বললেন সতীদাহ? হ্যাঁ, এটা রামমোহন এবং রামকান্ত আমাদের ধর্মে অসেন্সে বলে এবার চাকরি করতে দাঁড়িয়ে না, আচ্ছা। তোমার আমবাগানই আলাদা বাড়ি করেছে রঘুনাথ কবিকে। এটা হচ্ছে প্রতিরোধের বিরুদ্ধে দেখতেই পাচ্ছি না বুদ্ধমুখী, হুম। প্রতিরোধের বিরুদ্ধে আমার প্রতিবাদ, হ্যাঁ। থেকে আনছে। তখন কিন্তু মেয়েদের 9-10 বছর বয়সে বিয়ে হতো, হুম, হুম। তার মধ্যে যুগপত্র পাওয়া যাবে কোথায়? বৃদ্ধ বয়স্ক, হ্যাঁ। আর বৃদ্ধের মৃত্যুর সুবিধাও কৌলিনের কথা তো প্রকট ছিল, মেয়ে বাবারা কোন লক্ষ্য করার জন্য বৃদ্ধাতে মেয়ে চলে যেত। বিষয়টা ওই আপনার সম্পত্তি দখলের জন্য মেনলি। হ্যাঁ, মেয়েদের দাদু সতীদাহ প্রথা এটা দাদু? হ্যাঁ সতীদাহ প্রথা নিয়ে আসতে সতীকে স্বামী চিন্তা করি। এটা হচ্ছে আধুনিক বিজ্ঞানের যে উন্নতি রামমোহন অবদান। আচ্ছা। রামমোহন যদি এসে পাশ্চাত্যকে ব্যবস্থা লাভ করতেন, হুম। ইংরেজ সরকারকে বুঝিয়ে হুম। লর্ড আমসকে, তাহলে এসে বিজ্ঞান চর্চা হতো না। মানে ওয়েস্টার্ন এডুকেশন ছাড়া ভারত চলতো না। ইংরেজরা অত বেশি আগ্রহী ছিলেন না। আচ্ছা। ভারতবর্ষে ইংরেজ থেকে শিক্ষিত রামমোহন চাপ করেছিলেন। আজকে যে বিজ্ঞান, যে চিকিৎসা বিজ্ঞান, তার যে উন্নতি, আচ্ছা। লিবার্টি অফ প্রেস, সংবাদপত্রের স্বাধীনতা যখন ব্রিটিশরা আন্দোলন করলেন, ইংরেজিকে বললে ফ্রি প্রেস চাই, ইংরেজ সব সেন্সার করতো, তাদের উপর অত্যাচার, ইন্ডিয়ানদের উপর অত্যাচারের কাহিনী কাগজের কথা কেটে যেত, হ্যাঁ, এবং সেন্সার করে তারপর ছাপতে দিত। এমন বলল আমার সব পত্র পত্রিকা প্রকাশন বন্ধ করে দিচ্ছি, আজকালকে ছুটি পড়া। তো লর্ড মেডকাপ ব্রিটিশ গভর্নর আমাকে বললাম, বাবু রামমোহন আপনি আসুন, আপনার আলোচনায় বসতে চাই। তার সঙ্গে আলোচনায় বসে রক্ষে আসতে পারবেন। আচ্ছা। দাদু ওই যে বড় বড় যে আউনগুলো ওগুলো কি? প্রেস ও, তখন কিন্তু প্রেস মেশিন ছিল, আচ্ছা আচ্ছা। ছাপা হতো। ছাপা হয়। এইটা হচ্ছে রামমোহন ইউএনএতে বক্তৃতা দিচ্ছেন। আচ্ছা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে শান্তি স্থাপনের জন্য একটা অর্গানাইজেশন তৈরি হলো। আচ্ছা। তারপরে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, সম্মিলিত জাতিপুঞ্জ। আচ্ছা। কি কি আছে? সেখানে হুম। রামমোহন বিশ্ব মানবতা সম্পর্কে বক্তব্য রাখেন। আচ্ছা আচ্ছা। একজন ইন্ডিয়ান চিন্তা করতে পারেন জাতিপুঞ্জে গিয়ে বক্তব্য রাখছে। সেটাই। এটা হলো নীলকর সাহেবের অত্যাচারের বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য রাখেন। আচ্ছা আচ্ছা। আমরা বক্তব্য জোরালো ছিল, ব্রিটিশ পার্লামেন্ট কেঁপে উঠল। লর্ড কর্নওয়ালিসকে পাঠালো দেশের শাসন করতে ইংরেজ সরকার। আচ্ছা। এখানে এসে 80 দিন বসে চুক্তি করলেন। দাদু এটা নীল চাষের বিরুদ্ধে নয়? নীল। নীল চাষের বিরুদ্ধে রাজা রামমোহন রায় এটা আন্দোলন করছে, মানে সেখানে ইংরেজদের বিরুদ্ধে। 80 দিন বসে চুক্তি করলেন আচ্ছা। রামমোহন, এই আপনার ইংরেজ সরকার, ইংরেজ সরকার। লর্ড কর্নওয়ালিস, তার নাম চিরস্থায়ী বন্দোবস্ত। আচ্ছা। 1793 খ্রিস্টাব্দে হয়েছিল। এটা মেকার অফ মডার্ন ইন্ডিয়া, আধুনিক ভারত উপকরণের রামমোহনের শিক্ষা দীক্ষা সাহিত্য বিজ্ঞান চর্চা, যুদ্ধের বিরুদ্ধে শান্তি ঠিক কষ্ট, হুম হুম। সারা জীবনের সংগ্রামের দিক তার তুলে ধরা হয়েছে। এইটি হচ্ছে রামমোহন ব্রিটিশ পার্লামেন্টে স্বৈরতার বিরুদ্ধে বক্তব্য রাখছেন। আচ্ছা। ব্রিটিশ পার্লামেন্টে স্বৈরতার বিরুদ্ধে বক্তব্য রাখছেন এই কারণেই রামমোহন দেখলেন লর্ড বেন্টিংকে বুঝিয়ে, ভারত শাসকটাকে বুঝিয়ে আইন করে এদের স্বৈরতা রোধ হলো। বাংলায় তো হলো, সারা ভারতবর্ষ তো হলো না, সারা ভারতবর্ষ তৈরি করতে পার্লামেন্ট থেকে পাস করা যাবে। হ্যাঁ। ব্রিটিশ পার্লামেন্ট ইংল্যান্ডে শুরু রামমোহন, সেখানে আমার বক্তব্য রাখবেন। এখানে গিয়ে বিরুদ্ধে পড়ে গেলেন, সংরক্ষণবাদীরা তাদের উকিল দিয়ে দিল একটা, লর্ড বেথিকে নিজেরা গেল না, কালাপানি করার কাজ চলে যাবে। উকিল সাহেব উকিলকে পাঠিয়ে দিল, সাহেব উকিল ওদের হয়ে ওয়ার্ল্ড করতে লাগলো। শেষকালে এমন তীব্র লড়াই শুরু হলো রামমোহনের সঙ্গে, যে শেষকালে জুরি বসে গেল, 10 জনের জুরির বিচারে 2-1 কোটি রামমোহনের জয় হলো। শহীদ চিরতের কথায় আচ্ছা। 1829 খ্রিস্টাব্দ 4 ডিসেম্বর। এইটি হচ্ছে রামমোহন একাশবাদী ছিলেন, বলেন ওম তৎসৎ পরমা কন্যা পরমেশ্বর জগৎ আচ্ছা। ভগবান তিনি মানুষের মধ্যে বিরাজিত, তিনি জলে জলে বিরাজিত হয়ে আছেন। বিলেত যাত্রা 1830 আচ্ছা। বিলেত যাত্রা। মেদিনীপুরে খেজুরি গাছ সমুদ্রের বন্দর থেকে ইংল্যান্ড চলে গেলেন। আচ্ছা। ইংল্যান্ডে বিস্লো শহরে গিয়ে উঠলেন, কুমারী কার্পেন্টার ব্রিটিশ লেডি, তার বাড়ি ভাড়া নিয়ে থাকতেন শহরে। 1833 27 সেপ্টেম্বর হুম। অসহ্য মাথার যন্ত্রণা, হাই টেম্পারেচার, হুম। কালা জ্বরে। আচ্ছা আচ্ছা। ব্রিটিশ ডাক্তাররা বহু চেষ্টা করো, ডাক্তার স্টালিন, ডাক্তার জন ফস্টার, হুম। কুমারী কলেট, কুমারী হেয়ার, সবাই তাকে শুশ্রূষা করে ভালো করার চেষ্টা করলেন, কিন্তু হলো না। সেদিন ছিল চন্দ্রসূরিত রাত্রি, জ্যোৎস্না আইপিন করে যাচ্ছিল ইংল্যান্ডে, এবং আজকে আড়াইটার সময় রামমোহন সেদিন এসে সাইড করলেন। ইংরেজ ডাক্তাররা পাশের ঘরে গিয়ে বললেন, পূবের সূর্য পশ্চিম পশ্চিম। আচ্ছা। রাজাবাবু আর নেই, পূবের সূর্য পশ্চিম পশ্চিম। আচ্ছা। তাহলে একটু উপরগুলো তুলে দিই, যে এগুলো যদি সরকার একটু নজর দেয়, বা এটা নিয়ে যদি একটু ভাবা হয় খুব ভালো হয়। যে দেয়াল ড্যাম পড়ে যাচ্ছে পুরো।
বললাম না, তুমি বললেও হবে।